তো দেখো, এই যে 3 ঘরন অবদান আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা গত ক্লাসে 2 ঘরন অবদান নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তোমাদের বইয়ের সমস্যা 8, তোমরা বইটা খুলে নিতে পারো, পৃষ্ঠা নং 450। এই অঙ্কটা আমরা আজকে করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2018 সাল জুন 1 হাতে নগদ ব্যাংক জমা দেওয়া আছে, এটা ব্যালেন্স বিডি। এরপরে 7 নম্বরে বলছে কারবারি খরচ প্রদান। যখন আমরা প্রদান করব টাকা চলে যাবে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে। আমরা যখন 3 ঘরন অবদান বই করব, টাকা প্রাপ্তি ডেবিট দিকে হবে, টাকা প্রদান ক্রেডিট দিকে হবে। সেই টাকাটা নগদেও হতে পারে, ব্যাংকে হতে পারে। আবার বলছি, যখন আমরা টাকা প্রাপ্তি করব, কোনো কারণে বিজনেসে আসবে, তখন আমরা ডেবিট দিকে লিখব, আর প্রদানের ক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে লিখব। বাট্টার বিষয়টা হচ্ছে প্রদান করলে ডেবিটে, বাট্টা প্রাপ্তি ক্রেডিটে। অর্থাৎ যদি আমি টাকা পাই তাহলে ডেবিট দিকে, সম্পর্ক হচ্ছে বাট্টার সাথে বিপরীত। টাকা প্রাপ্তি হলে বাট্টা দিতে হয়। তো নর্মালি যেই দিকে লেনদেনটা হবে, প্রাপ্তি হলে ডেবিট দিকে, বাট্টা সহ লিখতে হবে ডেবিটে যদি থাকে। আর একই রকম যখন প্রদান করব, টাকাও যখন প্রদান করব, বাট্টাটাও ওই পাশেই লিখব। এটা হচ্ছে তোমার মনে রাখার কৌশল। বাট্টাকে আলাদা করে ভাবার কোনো দরকার নেই। বাট্টাটা শুধুমাত্র প্রাপ্তি প্রদানের সাথে সম্পর্কযুক্ত। যেই পাশে আমি প্রাপ্তি লিখব সেই পাশেই ওর সাথে জড়িত বাট্টা লিখব, যেই পাশে প্রদান লিখব তার সাথে জড়িত বাট্টাটাও ওই পাশেই লিখব। যাই হোক, তো এখন আমরা একটা ছক কেটে অঙ্কটা শুরু করব। 3 ঘরন অবদান বই। প্রথমে তারিখ, প্রাপ্তি। তোমরা আমার সাথে সাথে ছক কাটো।
ভাউচার নাও। স্যার তো হ্যাঁ, দেখাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। ওকে, এখন? জি জি স্যার, স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখায়। ওকে, থ্যাংক ইউ। ভাউচার নাও। খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। তাহলে আমরা ছকটা কাটলাম। এখন আমরা আমাদের লেখা শুরু যদি করি, দেখো প্রথমে আছে 2018 ইংরেজি জুন 1, 2018 জুন 1, ব্যালেন্স বিডি। বিডি যেটা প্রারম্ভিকে থাকবে এটাকে আমরা ব্যালেন্স বিডি লিখব। হাতে নগদ 35,000, ব্যাংক জমা 10,000। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নে কি লেখা আছে। কারবারি খরচ প্রদান। যখন আমরা খরচ প্রদান করব, জাবেদা হচ্ছে কারবারি খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জুন 7 তারিখ, যেহেতু নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে হবে, এখানে আমরা ডেবিট ক্রেডিট ইউজ করব আমাদের বোঝার সুবিধার্থে এবং নিয়ম অনুযায়ী। স্যার, কারবারি খরচ প্রদান এটার জাবেদা কি? কারবারি খরচ দেখো ডেবিট ক্রেডিট দুই পাশে এভাবে দিবা, নগদান বইতে এটা দিতে হয়। এখন কারবারি খরচ যদি আমরা প্রদান করি, আমাদের জাবেদা হচ্ছে কারবারি খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে যাবে। কারবারি খরচ হিসাব বলে ক্রেডিট পাশে যাবে।
আচ্ছা, কত টাকা? এটা হচ্ছে 1000। এরপরে 10 নম্বরে বলছে নগদ বিক্রয়। জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান ডেবিট হয়েছে, তাই ডেবিট দিকে লেনদেনটা হবে 10 তারিখ। নগদান ডেবিট, তাই ডেবিট দিকে লেনদেনটা হবে বিক্রয় হিসাব। $10,000 নগদের ঘরে। এরপরে দেখো 11 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক ডেবিট দিকে, কন্ট্রায়েন্ট। নগদের ক্রেডিট দিকে। দুই পাশে এই লেনদেনটি প্রভাবিত করছে, তাই এটি একটি কন্ট্রায়েন্টি। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। যখন জি স্যার। যখন কোনো লেনদেন দুই দিকে প্রভাবিত করবে তখন সেটি হবে কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা। কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা। তাহলে এদিকে ব্যাংক বাড়বে। জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংকের ডেবিটে লিখবো, নগদের ক্রেডিটে লিখবো। এখানে লিখো নগদান হিসাব। ব্যাংকের ঘরে কত টাকা? এটা হচ্ছে 12,000। এখানে হবে ব্যাংক হিসাব। $12,000। এটি একটি কন্ট্রায়েন্টি, তাই ক লিখতে হবে। সেটা তুমি বিবরণও লিখতে পারো, খতিয়ান পৃষ্ঠার ঘরেও লিখতে পারো। বুঝতে পেরেছো আশা করি। একদিকে ব্যাংক বাড়লো, আরেকদিকে নগদ কমলো। বিবরণে লিখলাম বিপরীত। ব্যাংক বাড়লে বিবরণে নগদ, নগদ কমলে বিবরণে ব্যাংক। এই জন্য এটার নাম কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা। বিপরীত নামে লেখা হয়, এই জন্য এটার নাম বিপরীত দাখিলা। তারপরে দেখো 14, হাতেমের নিকট হতে 4,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে নগদ 950 টাকা, 3,000 টাকার একটি চেক পাওয়া গেল। চেকখানা ব্যাংকে দেওয়া হলো। জুন 14, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, হাতেম হিসাব ক্রেডিট। সাথে বারটা আছে, এটাও ধরতে হবে। তখন জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত বারটা ডেবিট, হাতেম ক্রেডিট। নগদে পাচ্ছি আমরা 950। ব্যাংকে পাচ্ছি 3,000, আর বারটা হবে শুধু 50। তাহলে এখানে 4,000 মিলল। প্রশ্নটা দেখো,
4000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা নগদে পেয়েছি 950, সেজন্য নগদে লিখলাম। 3000 টাকার চেক পেলাম, এজন্য ব্যাংকের ঘরে দিলাম। আর অবশিষ্ট যে টাকাটা সেটা হচ্ছে বাট্টা। জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বাট্টা ডেবিট, হাতেম ক্রেডিট। এই জন্য আমরা যেহেতু নগদ, ব্যাংক, বাট্টা তিনটাই ডেবিট হলো, ডেবিট দিকে লিখলাম। টাকাটা বুঝতে পারিনি। টাকাটা তুমি প্রশ্নটাতে দেখো লেখা আছে নগদ 950, এই জন্য নগদের ঘরে লিখলাম 950। এরপরে বলছে 3000 টাকার চেক পাওয়া গেল, চেক মানে ব্যাংক, আবার বলে দিচ্ছে ব্যাংকে জমা দিয়েছে, এই জন্য ব্যাংকের ঘরে 3000 লিখলাম। তাহলে 3000 আর 950 মিলে হলো 3950। 4000 জি স্যার, টাকা আমরা হাতেমের কাছে পেতাম, সেখানে সে 3950 টাকা আমাদের দিচ্ছে। অবশিষ্ট যে টাকাটা সেটা হচ্ছে বাট্টা। 4000 বিয়োগ 3950। এখন বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। 18 তারিখ 4500 টাকার প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হলো। যখন ব্যাংক কর্তৃক আদায় হয়, জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। ব্যাংক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট, এই জন্য ব্যাংকের ঘরে যাবে 4500। এরপরে বলছে একই সাথে পক্ষান্তরে 3000 টাকার প্রদেয় বিল পরিশোধ হলো, ব্যাংক কর্তৃক পরিশোধ হলো। জাবেদা হচ্ছে প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট। জুন 18, জাবেদা হচ্ছে প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট, এই জন্য লিখবো প্রদেয় বিল। প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট 3000। তারপরে দেখো 22 তারিখ আসিফকে নগদ 1550 টাকা দেয়া হলো, এই প্রেক্ষিতে 50 টাকা বাট্টা পাওয়া গেল। জাবেদা হচ্ছে আসিফ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। লিখবো আসিফ হিসাব। জাবেদা ছিল আসিফ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। নগদান ক্রেডিট, তাই নগদের ঘরে যাবে টাকাটা 1550, আর বাট্টার ঘরে 50। তারপরে 25 তারিখ আসাদকে তার 4500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তির শর্তে নগদ 2420 টাকা এবং 2000 টাকা চেক প্রদান করা হলো। কে বলতে পারবা জাবেদাটা? স্যার এটা আসিফ হিসাব ডেবিট, তারপরে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর বাট্টা হিসাব মনে হয় ক্রেডিট না ডেবিট স্যার। গুড গুড, ভালো বলেছ। কে বলেছ এটা? স্যার আমি স্যার বলছিলাম, মুস্তফা। মোস্তফা, গুড। মোস্তফা, তুমি ভালো জাবেদা বলেছ। জাবেদাটা কঠিন ছিল, অতটা সহজ নয়, তবু তুমি বলেছো, এজন্য তোমাকে অভিনন্দন। জুন 25, তাহলে আসাদ হিসাব, জাবেদাটা ছিল আসাদ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তাহলে আমরা লিখবো আসাদ হিসাব।
নগদান ক্রেডিট হচ্ছে 2420। ব্যাংক হচ্ছে 2000। প্রাপ্ত বার্তা কত হবে বলো তো দেখি? 4500 মিলাতে গেলে 2420 যোগ 2000 সমান হলো 4420, বাদ বাকি আছে 80। এই 80 হচ্ছে প্রাপ্ত বার্তা। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট 27 তারিখ, নগদে পণ্য ক্রয় 1600 টাকা, চেক মারফত পণ্য ক্রয় 2500 টাকা। এই যাবত এটা কে বলবা? স্যার এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, হুম, নগদান হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ইয়েস। তাহলে আমরা নগদও ক্রেডিট হচ্ছে, ব্যাংকও ক্রেডিট হচ্ছে, জন্য ক্রেডিট দিকে লিখবো ক্রয় হিসাব। নগদে 1600, ব্যাংকে 2500। জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। এই জন্য নগদান ক্রেডিট হওয়াতে আর ব্যাংক ক্রেডিট হওয়াতে ক্রেডিট দিকে লিখলাম। 28 তারিখ, নগদে 500 টাকা বেতন পরিশোধ, চেকে ভাড়া প্রদান। জাবেদা হচ্ছে দুটো এখানে, প্রথমে জি স্যার। বেতন ডেবিট নগদান ক্রেডিট, পরে ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট, দুটাই ক্রেডিট হচ্ছে, তাই ক্রেডিট দিকে যাবে। প্রথম হচ্ছে বেতন হিসাব। বেতন নগদে দেয়া হচ্ছে 500। তারপরে ভাড়া হিসাব, এটি হচ্ছে চেকে দিয়েছে 300, তাই ব্যাংকের ঘরে হবে। সর্বশেষ বলছে 30 তারিখ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। এটা জাবেদা কি হবে কে বলবা? স্যার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। গুড। ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, জুন 30। ব্যাংক ডেবিট, তাই ডেবিট দিকে ব্যাংক সুদ হিসাব। ব্যাংক ডেবিট, তাই ব্যাংকের ডেবিট দিকে 200 টাকা সুদ লিখলাম। আর ব্যাংক চার্জের জাবেদাটা কি হবে? মুস্তফা ছাড়া ব্যাংক বলো চার্জ দেখি। ডেবিট। মুস্তফা ছাড়া বলো। স্যার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট। স্যার ব্যাংক চার্জ ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ডেবিট আর আর ব্যাংক হিসাব ডেবিট, ক্রেডিট। নগদান ক্রেডিট। আর ব্যাংক হিসাব না, এখানে তো ব্যাংক কমবে। এবার বলো। নগদান হিসাব আর ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ ব্যাংক হ্যাঁ, হিসাব এরকম ক্রেডিট। ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। ব্যাংক চার্জ বলে ব্যাংকের ঘরে যাবে 500। আমাদের লেনদেনগুলো লেখা হয়ে গেছে, এখন আমরা যোগ করব। আমাদের ব্যালেন্স সিডি বের হবে জুন মাস 30 দিন, জুন মাসের 30 তারিখে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আমরা এখন বের করব। এটা
কত হয় আমরা একটু দেখব। নগদে দেখো আমাদের যদি যোগ করি 35,000 10,000 যোগ করলে কত হয় 45,000, সাথে আরো 950 যদি যোগ করো 45,950, তাহলে তুমি $45,950 লিখলা, এটা এই পাশেও লিখবা, ডান পাশেও লিখবা। $45,950। এখন দেখো নগদে এখান থেকে খরচগুলো বাদ দাও, ক্যালকুলেটর ইউজ করো, 45,950 থেকে এগুলো বাদ দাও। যেমন 45,950 মাইনাস 1,000 খরচ, মাইনাস 12,000, মাইনাস 1,550, মাইনাস 2,420, মাইনাস 1,600, মাইনাস 500, তাহলে ব্যালেন্স থাকে 26,880। এটা ব্যালেন্স সিডি। এবার ব্যাংকে যোগ করলে 10 12 22, 22 আর 3 25, 25 আর 4 29,700। যোগ ঠিক আছে? আবার করি, 10,000 12,000 22,000, 23 24 25, 26 27 28 29,500 700, সেটা এই পাশে লিখে দিবা। দুই পাশে লিখলাম। এখন এই ব্যয়গুলো বাদ দেই, 29,700 থেকে ব্যাংকে যে চলে গেল এটা বাদ দিব। 29,700 মাইনাস 3,000 মাইনাস 2,000 মাইনাস 2,500 মাইনাস 5 3 800, 21,400 টাকা থাকছে ব্যাংকে। $21,400। তাহলে তোমরা দেখো ব্যালেন্সটা কিভাবে করলাম। এখন আমরা বাট্টাটা নামাবো। বাট্টাটা আসলে ব্যালেন্স হবে না, বাট্টাটা শুধু নেমে যাবে। এটা এদিকে হচ্ছে 130, ব্যাস হয়ে গেল। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব 2 দাগ দিয়ে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 9 এবং 10 দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম। অনুশীলনী 9 এবং অনুশীলনী 10 দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম। এই দুটো অঙ্ক তোমরা বাসায় করবে। ওকে স্যার। স্যার বাটটার নিচে কি 2টা দাগ হবে? হ্যাঁ, 2টা দাগ হবে, কিন্তু ব্যালেন্স হবে না। 2টো দাগ হবে, ক্লোজ মানে শেষ। আমার প্রাপ্ত বাট্টা 130 টাকা আর আমার প্রদত্ত বাট্টা 50 টাকা। দুটো বাট্টা সম্পূর্ণ দুটো খতিয়ান, যার কারণে দুটোর মধ্যে ব্যালেন্স হয় না। কিন্তু নগদে একটা খতিয়ান, ব্যাংক একটা খতিয়ান, যার কারণে এখানে ব্যালেন্স হয়, কিন্তু ক্লোজ হবে।
জুনের পরে জুলাই মাসে গিয়ে ব্যালেন্স বিডি করতে হবে। জুলাই 1 ব্যালেন্স বিডি, এই সিডিটাকে বিডি করব। টাকা 26,880, আর নগদে ব্যাংকে হচ্ছে 21,400। কিন্তু এটা ক্লোজ হবে না, এভাবেই থাকবে। পুরো অঙ্কটা শেষ হলো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নো স্যার। ওকে, তাহলে হোমওয়ার্ক দিলাম 9 এবং 10, দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম, তোমরা অঙ্কটা করবে। কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবে। ওকে। আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। 34 পার্টিসিপেন্টস ছিল, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই।